আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম আমাদের এসএসসি 2025 ব্যাচের কুইক রিভিশনের থার্ড চ্যাপ্টারের সেকেন্ড পার্টে। গত ফার্স্ট পার্টে আমরা আলোচনা করেছিলাম কোয়ান্টাম সংখ্যা পর্যন্ত, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যার ডিটেইল আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে আম, আহ্বাও নীতি থেকে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস থেকে যে বাকি পার্টগুলো থাকে সেই পার্টগুলো আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ পার্টগুলো আজকে আলোচনা করব। আমরা প্রথমে আজকে আলোচনা করব হচ্ছে আমাদের চ্যাপ্টারটা এগুলো লিখে নেই, পদার্থের গঠন। আজকে আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে। ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করার আগে আমি আরো ছোট ছোট কয়েকটা টপিক নিয়ে একটু আলোচনা করি, যেটা অলরেডি আমরা গত ক্লাসে করছি, একটু রিকল করি, না হলে বুঝতে হয়তো প্রবলেম হতে পারে। যে আমরা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে দেখছিলাম হচ্ছে এস অরবিটালকে একভাবে সাজানো যায়, এস অরবিটালকে একভাবে সাজানো যায়, পি অরবিটালকে ছিল আমাদের তিন ভাবে সাজানো যায়, যেটাকে আমরা দেখাইছিলাম পি এক্স, পি ওয়াই এবং পি জেড। এবং আমাদের ডি অরবিটালকে হচ্ছে ডি অরবিটালকে পাঁচ ভাবে সাজানো যায়। একটা কি ছিল, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। সো এইগুলো আমরা দেখাইছিলাম, এফ একটা দরকার নেই আমাদের। এইগুলো যদি আমরা একটু জানি তাহলে আমাদের যোজনীর পার্টটা খুব ইজিলি শেষ হয়ে যাবে। অর্থাৎ আমরা যে যোজনী নিয়ে যে প্রবলেমে পড়ি, কোন মৌলের যোজনী কত, এই যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো আমরা ইজিলি এখান থেকে সলভ করতে পারবো। ঠিক আছে, তাহলে এই পার্টগুলো একটু মনে রাখবো। এস কে একভাবে সাজানো যায়, পি কে তিন ভাবে সাজানো যায় এবং ডি কে পাঁচ ভাবে সাজানো যায়। আর একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমরা যদি কোনো একটা পরমাণু, কোনো একটা অরবিটাল লিখি এরকম যে 3D, তাহলে মনে রাখবো কোনো একটা অরবিটালের যে প্রাথমিক সংখ্যাটা থাকে, 3D হোক, 1s হোক, 2p হোক, তারপরে 4f হোক, এই যে অরবিটালগুলো থাকে এর ক্ষেত্রে যে প্রথম সংখ্যাটা থাকে সেটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে শক্তি স্তর সংখ্যা। অনেকেই বলে শক্তি স্তর সংখ্যা, কিন্তু আমরা স্মার্টলি যদি বলতে চাই তাহলে এটাকে আমরা বলবো প্রধান কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, এটাকে বলবো কি আমরা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর এই যে আমাদের অরবিটাল গুলো লিখি আমরা, ডি অরবিটাল, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এই যে ব্লক মৌলগুলো লিখি, এগুলোর জন্য আমরা কিছু মান পেয়েছিলাম। সেটা হচ্ছে কি, যে এল এর মান যদি শূন্য হয় তাহলে সেটা এস অরবিটাল, এল এর মান যদি 1 হয় তাহলে সেটা পি অরবিটাল, এল এর মান যদি 2 হয় তাহলে সেটা ডি অরবিটাল, এল এর মান যদি 3 হয় তাহলে সেটা এফ অরবিটাল। এই কয়টা জিনিস আমরা একটু মুখস্থ রাখবো বা মনে রাখবো, মুখস্থ না আসলে মনে রাখাটা জরুরি। সো আমরা শিখে রাখবো আর কি। ঠিক আছে, তো আমরা ওই পার্টটা এখানে রাখি, আমরা একটু ইলেকট্রন বিন্যাসে যাই। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা যেই সূত্রটাকে দেখতে পাই সেটাকে আমরা বলি হচ্ছে আউফ বাউ নীতি। কি বলি? আউফ বাউ নীতি। এখন অনেকেই আউফবাউ নীতি সম্পর্কে সর্বপ্রথম যে মিসকনসেপশন কাজ করে সেটা হচ্ছে, আউফবাউ কোনো বিজ্ঞানীর নাম না, কোনো ব্যক্তির নাম না। আউফবাউ হচ্ছে একটা জার্মান শব্দ, যার ইংলিশ হচ্ছে আমাদের বিল্ডিং আপ, অর্থাৎ গড়ে ওঠা, গড়ে তোলা কিংবা গড়া, অর্থাৎ ছোট থেকে বড়তে পরিণত করা। আমরা যদি ইলেকট্রন বিন্যাসটাকে বা আহ্বান নীতিটাকে একটু সহজ করি তাহলে সেক্ষেত্রে একটা উদাহরণ দিই এরকম, যে একটা ধরো তুমি একটা বিল্ডিং তৈরি করবা। তো এই বিল্ডিং তৈরি করতে হলে তোমাকে অবশ্যই কি করতে হবে, ফার্স্ট ফ্লোর আগে করতে হবে, তারপর হচ্ছে সেকেন্ড ফ্লোর তারপরে করতে হবে, তারপরে থার্ড ফ্লোর করতে হবে, আপ টু এভাবে করে তুমি সামনের দিকে আগাবা। কিন্তু একটা বিল্ডিং তো কখনো এরকম তৈরি হয় না যে একতলা তৈরি করলাম পরবর্তীতে 16 তলা তৈরি করলাম। বিল্ডিং তো এভাবে বেসিক্যালি তৈরি হয় না, তাই না? তাহলে বিল্ডিং তৈরি হইতে হলে প্রথমে কি করতে হবে, তোমাকে ফার্স্ট ফ্লোর তৈরি করতে হবে, তারপর সেকেন্ড ফ্লোর তৈরি করতে হবে, তারপরে থার্ড ফ্লোর তৈরি করতে হবে, ঠিক এভাবে করে তোমাকে সামনে আগাইতে হবে, তাই তো? তাহলে আহ্বা নীতি বা বিল্ডিং আপ যে প্রিন্সিপাল বলি আমরা, বা আহ্বা প্রিন্সিপাল বলি, সেই প্রিন্সিপালটার সংজ্ঞা বললে বা আসলে আহ্বা নীতিটা যদি আমরা বলি তাহলে এরকম বলতে পারি যে ইলেকট্রন বিন্যাসে, আমার সাথে লিখে নিও কারণ আমি বোর্ডে লিখতে গেলে হয়তো সময় বেশি অপচয় হবে, সো আমি বলে দিচ্ছি যে ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূরণ করবে এবং ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে গমন করবে। আমি শুধু সূত্রটা মানে নীতিটা লিখে দিচ্ছি, বাকি ব্যাখ্যাগুলো আমি মুখে বলে দিচ্ছি।
আমরা বলবো হচ্ছে ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূরণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে গমন করে। তার মানে যখন ইলেকট্রন বিন্যাস করবা তখন ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালগুলো পূরণ করবে এবং পরবর্তীতে উচ্চ শক্তির অরবিটাল গমন করবে বা অরবিটালে গমন করবে। এখন খেয়াল করো যে এই যে আমরা বলি যে উচ্চ শক্তির অরবিটাল এবং নিম্ন শক্তির অরবিটাল আমরা কিভাবে চিনবো, আমরা কিভাবে চিনবো যে কোন কোন শক্তি স্তরটা কোন উপশক্তি স্তর বা অরবিটালটা উচ্চ শক্তির এবং কোন অরবিটালটা হচ্ছে নিম্ন শক্তির। এক্ষেত্রে প্রাথমিকভাবে আমি নিয়ম শেখানোর আগে যে আমাদের একটা ছক টাইপের থাকে যেটা দিয়ে হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস সবসময় দেখাই থাকি, সেইটা একটু দেখাই দিই। দেখা হচ্ছে এরকম যে যেহেতু এক নম্বর শক্তি স্তর, এক নম্বর শক্তি স্তরে একটা অরবিটাল থাকবে অর্থাৎ 1s, দুই নম্বর শক্তি স্তরে দুইটা অরবিটাল থাকবে 2s 2p, তিন নম্বর অরবিটালে তিনটা শক্তি স্তর থাকবে, তিনটা উপশক্তি স্তর বা অরবিটাল থাকবে 3s 3p 3, যেটা আমরা গত ক্লাসে এখানে বলছিলাম যে 2d সম্ভব নয় কেন, 3f সম্ভব নয় কেন, ওইভাবেই আসলে বেসিক্যালি আমরা আলোচনা করি। কিন্তু এটাকে সহজভাবে লেখার জন্য আমি বলে দিলাম যে এক নম্বর শক্তি স্তরের জন্য একটা অরবিটাল লিখবা, দুই নম্বরের জন্য 2s 2p লিখবা, দুইটা লিখবা, তিনের জন্য তিনটা লিখবা, চারের জন্য চারটা যেমন 4s 4p 4d 4f, ঠিক আছে, এভাবে করে লিখবা। আচ্ছা, তাহলে আমাদের প্রথম অরবিটালটা আসে 1s, তারপরটা কি আসে আমাদের 2s 2p, পরেরটা আসে আমাদের 3s 3p 3d, তারপরটা আসে আমাদের 4s 4p 4d 4f। এখন খেয়াল করো আমাদের কিন্তু এসপিডিএফ ছাড়াও আরো কিন্তু সামনের অরবিটাল আছে, আমাদের কিন্তু আরো অরবিটাল আছে, বাট আমাদের যেহেতু এসপিডিএফ বাদে আপাতত কিছু আসে না, সো এরপরে আমরা মূলত শিখাই না, বাট এরপরে আমাদের জিএইচ এই অরবিটাল গুলো আমাদের আছে। তবে আরেকটা কাজ করব, এই যে ইলেকট্রন বিন্যাসটা আমরা করতেছি এই ইলেকট্রন বিন্যাসটাকে জাস্ট একটু সুন্দর দেখানোর জন্য, ইলেকট্রন বিন্যাসগুলোকে মানে এই টোটাল প্রসেসটাকে সুন্দর দেখানোর জন্য আমরা কি করব এরপরে আবার শর্ট করে নিয়ে আসবো, যেমন 5s 5p এবং 5d তে রাখলাম, 6s 6p রাখলাম, আরটা হচ্ছে 6s 6p, আরেকটা হচ্ছে আমি নিচের অংশটা মুছে দিচ্ছি, আরেকটা থাকতেছে আমাদের কি 7s লিখে দিচ্ছি। মানে আমি জাস্ট একটু সুন্দর দেখানোর জন্য, জাস্ট একটা চিত্র যাতে সুন্দর দেখায় এই জন্য করলাম, আর কিছু না, ঠিক আছে। এবার আমি কি করব, সমান্তরালে এভাবে করে ইলেকট্রন প্রবেশ করাবো, অর্থাৎ সমান্তরালে প্রবেশ করবে, কোনো ধরনের কোনো আঁকাবাঁকা মানে আঁকাবাঁকা ভাবে ইলেকট্রন প্রবেশ করবে না। তাহলে আমরা যদি এরকম করে দেখাই, দেখো সমান্তরালে প্রবেশ করলে সবার প্রথম ইলেকট্রন প্রবেশ করছে হচ্ছে 1s, সবার প্রথমে ইলেকট্রন প্রবেশ করছে 1s, তারপরে প্রবেশ করছে হচ্ছে আমাদের কত 2s, তারপরে প্রবেশ করছে কত দেখো 2s, তারপরে 2p, তারপরে প্রবেশ করছে হচ্ছে 3s, দেখো 3s, তারপরে প্রবেশ করছে হচ্ছে 3p, তার 3p, তারপরে প্রবেশ করছে হচ্ছে আমাদের 3p এর পরে কি 4s, তারপরে প্রবেশ করছে কি আমাদের 3d, তারপরে প্রবেশ করছে আমাদের 4p। এখানে আমাদের 36টা মৌলের ইলেকট্রন বিন্যাস অলরেডি আছে। হ্যাঁ, এইটুকু দিয়ে আমরা 36টা মৌলের ইলেকট্রন বিন্যাস এখানে করতে পারবো। তাহলে কি করলাম দেখো 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s 4f 5d 6p 7s, এইখানেই আমাদের অলমোস্ট প্রায় 80-90টা প্লাস এসছে পারমাণবিক সংখ্যা, মানে 80-90 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ইলেকট্রন বিন্যাস এখানে হয়ে যাচ্ছে। সুতরাং আপাতত এটুকু দেখলে হয়েছে, বাট এগুলো তুমি এখানে বের করতে পারবা, বাড়াইতে পারবা, যেমন 5d কে তোমার 5f পর্যন্ত করতে পারবা, ইভেন হচ্ছে 5gও পর্যন্ত করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যেটা বলছিলাম যে ইলেকট্রন বিন্যাস আমি করবো কিভাবে বা দেখাবো কিভাবে, এটা গুরুত্বপূর্ণ, খেয়াল করো। তো এই জিনিসটা, এই সিকোয়েন্সটা আমরা সবসময় কি করব, এটা যদি ইলেকট্রন বিন্যাস করতে করতে মাথার মধ্যে গেঁথে যায়, তারপরে হচ্ছে এই ইলেকট্রন বিন্যাসগুলো আমরা একটু মাথায় রাখার চেষ্টা করবো, যে 1s 2s 2p 3s 3p, তারপরে কি 3p এর পরে কি 4s, তারপরে 3d, ঠিক আছে। সো এইভাবে করে আমাদের মাথায় রাখার চেষ্টা করব। ওকে, এখন
একটু আগে যে আমি আহ্বায়ক নীতি লিখছিলাম, আহ্বায়ক নীতিতে কি বলা হয়েছিল, ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে পূরণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে গমন করবে। দেখো আমি এখান থেকে দেখাবো যে আহ্বায়ক যে নীতিটা দিছে সেই নীতিটা, এই যে ইলেকট্রন বিন্যাসের নিয়মটা আছে সেই নিয়মটা পারফেক্ট কিনা, কিংবা এই নিয়মের সাথে স্বতঃসিদ্ধ কিনা। তাহলে দেখো আমরা সবসময় মনে রাখবো যে কোন একটা অরবিটাল উচ্চ শক্তির হবে কিনা, মানে উচ্চ শক্তির হবে কিনা, বা কোন একটা অরবিটাল নিম্ন শক্তির হবে কিনা, সেইটা নির্ভর করবে হচ্ছে n প্লাস এল এর মানের উপরে। n প্লাস এল এর মানের উপরে নির্ভর করবে। আমি আবারও বলছি, n প্লাস এল এর মানের উপর নির্ভর করবে যে কোন একটা অরবিটাল উচ্চ শক্তির হবে নাকি কোন একটা অরবিটাল নিম্ন শক্তির হবে। এখন বলো তো n আর এলটা কি ছিল? n ছিল আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর এলটা ছিল আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা, নিশ্চয়ই মনে আছে। তাহলে তার মানে হচ্ছে, সরি, প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফল যদি বড় হয় তাহলে সেই অরবিটালটাকে আমরা বলি হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল। আর যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফল ছোট হয় সেটাকে বলি আমরা নিম্ন শক্তির অরবিটাল। এবার একটু দেখি তো, এই ওয়ান এস এর মধ্যে n প্লাস এল এর মান কত? 1। দেখো এই n এর মান কত? 1। আর এস এল এর মান কত হলে এস হয়? 0। তার মানে 1 প্লাস 0, তার মানে 1। এবার আসো এই 2s এর ক্ষেত্রে কত আসে? 2s এর ক্ষেত্রে 2 প্লাস 0 সমান 2। যদি লিখি 2p এর জন্য কত? 2 প্লাস 1 সমান 3। 3s এর জন্য কত আসে? 3 প্লাস 0 সমান 3। 3p এর জন্য কত আসে? 3 প্লাস, দেখো 3p এর জন্য 3 প্লাস 1 সমান 4। আমরা যদি লিখি 4s তাহলে 4 প্লাস 0 সমান 4। এখানে 3d, 3 প্লাস 2 ইকুয়াল 5। আর আমরা এখানে কি লিখতে পারি? 4 প্লাস 1 ইকুয়াল কত? 5। এখন তোমাদের ভিতরে অনেকেরই কোয়েশ্চেন তৈরি হতে পারে যে 1 2 3 3 বুঝলাম, কিন্তু 3 3 4 4 5 5 এদের ক্ষেত্রে আমি কি করব? ভাই এটা খুব চমৎকার একটা নিয়ম আছে যে খেয়াল করি আমরা কি বললাম, n প্লাস এল এর মান যার বড় সে হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল, n প্লাস এল এর মান যার ছোট সে নিম্ন শক্তির অরবিটাল। এখন উচ্চ শক্তির বুঝলাম, নিম্ন শক্তির বুঝলাম, কিন্তু n প্লাস এল এর মান যদি দুইটা সমান হয় তাহলে কি করব? মনে রাখবো দুইটা দুইটা অরবিটালের n প্লাস এল এর মান যদি সমান হয়, দুইটা অরবিটালের n প্লাস এল এর মান যদি সমান হয়, তবে যেই অরবিটালের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বড় সেটা উচ্চ শক্তির অরবিটাল, আর যার ছোট সে হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল। আবারও বলছি, দেখো এই যে 2p এবং 3s এর মধ্যে দেখো দুইটারই কিন্তু n প্লাস এল এর মান 3, কিন্তু এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা 2, এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা 3। তার মানে যেহেতু এটা এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মানটা বড়, সুতরাং এটা হবে আমাদের উচ্চ শক্তির অরবিটাল। এট দ্য সেম ওয়েতে যদি আমরা লিখি 3p এবং 4s, দুইটারই দেখতেছি n প্লাস এল এর মান কত? 4, কিন্তু এখানে দেখো n এর মান হচ্ছে 3, এটা হচ্ছে n এর মান 4, তাহলে ডেফিনেটলি 4s is greater than 3p। ঠিক আছে, সেম ওয়েতে আমরা 3d এবং 4p টাও কাউন্ট করতে পারবো। এখন এই যে সূত্রটা, এই সূত্রটাকে কি বলা হয়? মনে রাখবো এই যে আমাদের দেখো, এই যে আমাদের বিভিন্ন যে মানে আহ্বায়ক নীতির সাথে যে আরেকটা নীতি পেলাম যে যদি দুইটা অরবিটালের মান মানে n প্লাস এল এর মান যদি একই হয় সেক্ষেত্রে কোনটা উচ্চ শক্তির হবে কোনটা নিম্ন শক্তির হবে, সেক্ষেত্রে যে সূত্রটা আমাদের ব্যবহৃত হয় সেটাকে আমরা বলি হচ্ছে মেডিল্যাঙ্গের সূত্র। কি বলবো? মেডিল্যাঙ্গ, বিজ্ঞানী মেডিল্যাঙ্গের নাম অনুসারে মূলত হচ্ছে এই সূত্রটা বলা হয়। তো মনে রাখবো যে যদি দুইটা অরবিটালের যদি n প্লাস এল এর মান সমান হয় তাহলে সেক্ষেত্রে যার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বড় সেটা হবে উচ্চ শক্তির অরবিটাল, যার ছোট সেটা হবে নিম্ন শক্তির অরবিটাল। এটাকে বলা হচ্ছে মেডিল্যাঙ্গের সূত্র, বিজ্ঞানী মেডিল্যাঙ্গের নাম অনুসারে মূলত আসে মেডিল্যাঙ্গের সূত্র। ওকে, আচ্ছা আমার লেখাটা দেখা যাচ্ছে কিনা আমি একটু চেক করে নিই। ওকে, আমার লেখা দেখা যাচ্ছে, ফাইন। ওকে, তাহলে মেডিল্যাঙ্গের সূত্রটা আমরা আশা করি বুঝতেছি। এবার আমরা ইলেকট্রন বিন্যাস যদি করতে যাই তাহলে দেখো তো বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস যদি এখান থেকে করি, ধরো তোমাকে বললাম ফসফরাস 15, খুব সহজভাবে চিন্তা করো এইখান থেকে একটা একটা করে প্রবেশ করে যাবো। আর একটা জিনিস এখানে একটু বলে দিই, দেখো এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, পি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, ডি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10, এফ এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 14, যেটা আমরা গত ক্লাসে কিন্তু আমরা দেখাইছি।
ঠিক আছে, এটা কিন্তু সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বলতে বোঝায় যে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম এতটুকু ইলেকট্রন নেওয়া যাবে বা এত কয়টা ইলেকট্রন নেওয়া যাবে, এর কম নেওয়া যাবে কিন্তু এর বেশি নেওয়া যাবে না কখনোই। ঠিক আছে, তাহলে আমরা যদি ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করি, দেখো ফসফরাস হচ্ছে কত 15, 15 এর ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে দেখো 1s, এই দেখো 1s, আর কয়টা ইলেকট্রন প্রবেশ করাবো? দুইটা, কারণ আমাদের তো এস এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2। তারপরে দেখো, তারপরে আসে কত 2s, 2s কত 2, তারপরে লিখবো কত আমরা 2p, 2p তে সর্বোচ্চ কত 6। দেখো ইলেকট্রন হিসাব করো, কয়টা ইলেকট্রন গেল? দুইটা, দুইটা, চারটা, ছয়টা, 10টা আমাদের কাছে। এরপরে অরবিটালটা আসে কত 3s, 3s এর থেকে কয়টা? দুইটা, কয়টা গেল? 12টা। এরপরে আসে আমাদের 3p, 3p তে আমাদের কয়টা ইলেকট্রন প্রবেশ করে? 3p তে ম্যাক্সিমাম কয়টা? 6টা। কিন্তু দেখো এখানে আবার 12টা ইলেকট্রন হয়ে গেছে, আবার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 15, তাহলে আমাদের বাকি থাকে 3টা। তাহলে এটা হচ্ছে আমাদের ফসফরাসের ইলেকট্রন বিন্যাস। বুঝতে পারছি আশা করি। যদি আমরা একইভাবে যদি আমরা নাইট্রোজেন করতাম, নাইট্রোজেন কত 7, তাহলে কত লিখতাম? 1s2, 2s2, 2p কত 3। কারণ দেখো পিতে 6টা ধারণ করে, ঠিক আছে, কিন্তু এখানে আমাদের দরকার 7টা, তাহলে অলরেডি 4টা চলে গেছে, 3টা থেকে 3টা বসায় দিলাম। এরপরে যদি আমরা লিখি হচ্ছে আয়রন 26, আয়রন 26, দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। সবসময় যারা একটু অ্যাডভান্স লেভেলে আসো, অলরেডি যারা থার্ড চ্যাপ্টার একটু অ্যাডভান্স লেভেলে আসো, তারা মনে রাখবা 2p6 পরিপূর্ণ হওয়া মানে হচ্ছে 10টা ইলেকট্রন গেল, 3p6 পরিপূর্ণ হওয়া মানে হচ্ছে 18টা ইলেকট্রন গেল, 4p6 পরিপূর্ণ হওয়া মানে হচ্ছে 36টা ইলেকট্রন গেল। ঠিক আছে, সুতরাং আমরা এখানে 3p6 যেহেতু আসছে, তার মানে এখানে 18টা ইলেকট্রন আছে আমাদের কাছে। আর আছে কটা? 18 থেকে 26 থেকে 18 মাইনাস করলে আসছে আমাদের 8টা থাকে, তাই তো। এবার দেখো আমরা এটা একটু মুছে ফেলি। দেখো এবার যদি আমরা আর থাকে কি আমাদের 3p এর পরে কত? এখানে একটা মজার একটা ব্যাপার আছে, মজার ব্যাপার না আসলে শেখার ব্যাপার এখানে, যে আমরা এখানে সবাই কি করি? 3p এর পরে 4s লিখি, তারপরে 3d লিখি। তো বেসিকলি মনে রাখবো যে সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলো সবসময় পাশাপাশি লিখবো। সমশক্তি সম্পন্ন বলতে কি বোঝাচ্ছি একটু দেখাই। দেখো যে এখানে দেখো এই যে এটা দেখো 3 নম্বর শক্তি স্তরের কাজ চলতেছে, 3 3 4 3, মানে কিছুটা কি হয়েছে বলতো? র্যান্ডম বা এলোমেলো এলোমেলো হয়ে গেছে না? যেমন 3 3 4 3 হয়ে গেছে। তাহলে এক কাজ করব, যখন আমরা ইলেকট্রন বিন্যাস লিখবো, যদি সেই মানে এখানে যদি 3d অরবিটালের এক্সিস্টেন্স থাকে, অর্থাৎ 3d অরবিটাল আমার প্রয়োজন হয়, তাহলে মনে রাখবো আমরা কি করব? একই শক্তি সম্পন্ন ইলেকট্রনগুলো ইলেকট্রন বিন্যাসটা বা অরবিটালগুলো একসাথে লিখবো। খেয়াল করো, এখানে যেহেতু 3 এর কাজ চলে, 3s 3p, আমি 3d লিখলাম, 4s পরে লিখছি, কিন্তু দেখো এখানে 3p 3d এর আগে কিন্তু 4s এ ইলেকট্রন প্রবেশ করবে। এই সিকোয়েন্স দিছি মানে এইভাবেই সাজায় লিখতে হবে ব্যাপারটা, একদম এইভাবেই লিখতে হবে ব্যাপারটা এরকম না। এইভাবে ইলেকট্রন প্রবেশ করবে, এই সিকোয়েন্স অনুসারে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে খেয়াল করো, আমরা যদি এখানে 4s অরবিটালটা এখানে দেখো 4s অরবিটাল কিন্তু ইলেকট্রন আগে প্রবেশ করবে, তারপর কিন্তু 3d তে প্রবেশ করবে। কিন্তু আমি কি করলাম? 3 নম্বর শক্তি স্তরে সবগুলো একসাথে লিখলাম, তাহলে ইলেকট্রন কিন্তু আমি আগে 4s এই দিব। হ্যাঁ, ইলেকট্রন কিন্তু আমি 4s এই দিব, এটা নিয়ে কোনো ইয়া নাই, কোনো নীতি নাই বা কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, ইলেকট্রন 4s এ আগে প্রবেশ করাবো। এখন দেখো কয়টা গেল? 18টা গেলে, এখানে গেল কয়টা? দুইটা। এবার গেল 20টা, 20 আর থাকে কি আমাদের 6টা, তাহলে ডি তে থাকবে 6টা, কারণ ডি এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 10। তাহলে এখানে আমাদের কি হলো? আয়রনের ইলেকট্রন বিন্যাসটা হয়ে গেল। এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। ব্যতিক্রমটা নিয়ে একটু কথা বলবো। আমি উপরের পার্টটা মুছে দিই। ব্যতিক্রম নিয়ে যদি কথা বলতে হয় তাহলে তোমাদের একটা প্রশ্ন প্রায়ই আসে যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি, এভাবে প্রশ্ন আসে, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি মানে শেষ ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে কেন 4s অরবিটালে যায়? দেখো আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p6, 10টা গেল, 3s2, 3p6, 18টা গেল, আর আসে আমাদের 3d আর 4s। খেয়াল করে দেখো এখানে গেল কয়টা? 18টা ইলেকট্রন গেল, এর পরের ইলেকট্রনটা থাকে কয়টা? একটা, এবং একটা অবশ্যই কোথায় প্রবেশ করবে? 4s এ। আমি এখানে এটাকে তাহলে কত? 0 দিয়ে দিলাম। নট নেসেসারি এখানে 3d দিতেই হবে তোমাকে, জাস্ট যেহেতু তোমাকে প্রশ্নের মধ্যে বলতেছে যে 19তম ইলেকট্রনটা 3d তে না গিয়ে কেন 4s এ গেছে, সুতরাং এটা এই জন্য আমি 3d দিয়ে দিলাম। তুমি না দিলেও সমস্যা নাই পরীক্ষায়, ঠিক আছে, বা খাতায় সমস্যা না দিলেও সমস্যা হবে না।
এখন কথা হচ্ছে এই যে 19তম ইলেকট্রনটা এই 3D তে না গিয়ে কেন 4s এ গেছে, অলরেডি আমি এই ব্যাখ্যাটা দিয়ে দিছি। তো এই ব্যাখ্যাটা কি লিখবা বলো তো, যে 3D তে না গিয়ে 4s এ যাবে কেন? কারণ আউববাউ নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূরণ করবে এবং ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে যাবে। তো কোনটি, এরপরে তুমি ব্যাখ্যা লিখবা, আমি যেভাবে ব্যাখ্যা বলতেছি ঠিক এভাবেই খাতায় লিখো, সমস্যা নেই। কি বললাম, যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D অরবিটালের আগে 4s অরবিটালে যায়, কারণ আউফবাউ নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূরণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে গমন করবে। এক্ষেত্রে কোনটি উচ্চ শক্তির অরবিটাল এবং কোনটি নিম্ন শক্তির অরবিটাল তা নির্ভর করবে n+l এর মানের উপরে। যার n+l এর মান বড় সেটি উচ্চ শক্তির অরবিটাল এবং যার n+l এর মান ছোট সেটি নিম্ন শক্তির অরবিটাল বলে বিবেচিত হবে। 3D এবং 4s এর মধ্যে 3D এবং 4s এর মধ্যে বা 3D এবং 4s এর ক্ষেত্রে n+l এর মান নিম্নরূপ। দেখো 3D এবং 4s এর ক্ষেত্রে n+l এর মান নিম্নরূপ। n+l এর মান কত, 3 প্লাস কত, d এর জন্য হচ্ছে, d এর জন্য দেখো d এর জন্য l এর মান কত 2, তাহলে কত 5, আর 4s এর ক্ষেত্রে কত হবে 4। যেহেতু 3D এবং 4s এর মধ্যে 3D এর হচ্ছে 4s এর হচ্ছে n+l এর মান ছোট, সুতরাং 4s এর মধ্যে n+l এর মান ছোট, সুতরাং 4s হলো নিম্ন শক্তির অরবিটাল। তাই পটাশিয়ামের 19তম ইলেকট্রন অর্থাৎ শেষ ইলেকট্রনটি 3D অরবিটাল না গিয়ে 4s অরবিটালে যায়। সেম একটা তোমরা একটা কাজটা এখনই করে ফেলবা, সেটা হচ্ছে ক্যালসিয়ামের শেষ ইলেকট্রন দুটি, প্রশ্নটা বলে দিচ্ছি শুধু, ক্যালসিয়ামের শেষ ইলেকট্রন দুটি 3D অরবিটালে না গিয়ে 4s এ যায় কেন? একদম যা ব্যাখ্যা আমি মুখে বলছি হুবহু এই ব্যাখ্যাটুকু লিখলেও তুমি ফুল মার্কস পাবা। তাহলে এটা হলো তোমাদের হোমওয়ার্ক, যে বা বাসার কাজ বা যেটাই বলি না কেন, যে ক্যালসিয়ামের হচ্ছে শেষ ইলেকট্রন দুটি 3D অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন। এটা খুব ভালো মানের একটা প্রশ্ন, বোর্ডে প্রচুর পরিমাণে আসছে এখন পর্যন্ত। এবার আমরা ব্যতিক্রম আরো একটা ব্যতিক্রম নিয়ে কাজ করব। একটা ব্যতিক্রম আমি শিখাই দিই, তাহলে বাকি আর 3টা ব্যতিক্রম আমি দিয়ে দিচ্ছি। দেখো আমাদের ক্রোমিয়াম 24, ঠিক আছে, ক্রোমিয়াম 24 ইলেকট্রন বিন্যাস হচ্ছে ব্যতিক্রমধর্মী। ব্যাখ্যা করতে বলতে পারে তোমাকে যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রমধর্মী ব্যাখ্যা করো। তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা লিখি, দেখো তো 1s2 2s2 2p6 3s2 3p6, 18টা গেল। এখানে অনেকেই দেখবো হচ্ছে এভাবে শর্ট করে লেখে আর্গন, এভাবে মানে পুরাটুকু না লিখে এখানে এতটুকু লেখে। সো এটা মানে হচ্ছে যে আর্গনের ইলেকট্রন বিন্যাস করে দেওয়া আছে আর কি, যাই হোক এখানে আছে। এখন কথা হচ্ছে 3p6 আমাদের থাকে 3D এবং 4s। খেয়াল করে দেখবা, ভালো করে খেয়াল করে দেখো যে ক্রোমিয়ামের এখানে 24টা, এখানে গেছে আমাদের 18টা গেছে, আর থাকে হচ্ছে আমাদের কাছে 6টা। তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস কি হওয়ার কথা, 4s2 এবং 3D কত হওয়ার কথা, 4 হওয়ার কথা। খেয়াল করে দেখো 3D 4 এবং 4s2 হওয়ার কথা, সাধারণ ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুযায়ী এটাই হওয়ার কথা। কিন্তু সবসময় মনে রাখবো, এই যে দেখো এসপিডিএফ, এই এসপিডিএফ এর ক্ষেত্রে মাথায় রেখো যে কোনো পরমাণুর মানে কোনো পরমাণুর অরবিটাল গুলো, বা আমরা এভাবে বলে থাকি সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলো যদি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হয়, আমি আবারও লাইনটা বলে দিচ্ছি, সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলো যদি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হয়, অর্ধপূর্ণ বা পরিপূর্ণ কি, এস এর ধারণ ক্ষমতা 2, তাহলে এটা হচ্ছে পরিপূর্ণ, আর এস যদি 1 হয় তাহলে অর্ধপূর্ণ। পি এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 6, অর্ধেক যদি হয় তাহলে 3। ডি এর সর্বোচ্চ কত 10, অর্ধেক হলে কত 5। এফ এর কত 14, অর্ধেক হলে 7। তার মানে যদি আমরা এভাবে কোনো ইলেকট্রন বিন্যাস পাই, আমরা np3 np6 nd5 nd10 nf7 nf14, এইভাবে যদি কোনো আমরা ইলেকট্রন, এখানে এন দিয়ে কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা বোঝাচ্ছি, কারণ আমি তো জানি না এখন কোন অরবিটাল নিয়ে কাজ করতেছি, এক একটা পরমাণুর ক্ষেত্রে এক একটা শক্তি স্তর কাজ করবে, তাই না, তাই আমরা এনটা দিয়ে দিলাম আর কি, ঠিক আছে। তার মানে মনে রাখবো কোনো ইলেকট্রন বিন্যাসে যদি এরকম কোনো অবস্থা প্রাপ্ত হয়, শেষের অরবিটাল মানে শেষ শক্তি স্তরের শেষ অরবিটালটা আর কি, এইভাবে যদি কোনো অবস্থা প্রাপ্ত হয় তাহলে ওই মৌলটা সবচেয়ে বেশি স্থিতিশীল হয়, ঠিক আছে। সবচেয়ে বেশি স্থিতিশীল হয় হচ্ছে পরিপূর্ণ অবস্থায় এবং অর্ধপূর্ণ অবস্থায়। ওকে, তাহলে দেখো এটার ব্যাখ্যা আমি তাহলে কিভাবে সাজাবো, দেখো আমরা যদি এখানে দেখো অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হলে কি হয়, অধিক স্থিতিশীল হয়। এখন ক্রোমিয়ামে দেখো এইখানে 3D আছে কত 4,
তো আমি যদি কোনোভাবে যদি এই 3D 5 করে দিতে পারতাম, 3D যদি 5 করে দিতে পারতাম, তাহলে কিন্তু ওই ক্রোমিয়াম কিন্তু অধিক স্থিতিশীল হয়ে যেত। আর এই অধিক স্থিতিশীল হওয়ার জন্য ক্রোমিয়ামের 4s থেকে কি করবে, একটা ইলেকট্রন 3D কে দান করবে, 3D কে দিয়ে দিলে 3D 5 করে ও অধিক স্থিতিশীল হবে। আমরা মনে রাখবো প্রকৃতিতে বা পৃথিবীতে যত মৌল আছে তারা প্রত্যেকে চায় স্থিতিশীল থাকতে, প্রত্যেকে স্থিতিশীল থাকতে চায়। কেউ ইলেকট্রন দান করে স্থিতিশীল থাকতে চায়, কেউ গ্রহণ করে স্থিতিশীল থাকতে চায়, কেউ তার সর্বশেষ শক্তি স্তর অষ্টক দ্বারা পরিপূর্ণ করে স্থিতিশীল থাকতে চায়, কেউ তার সর্বশেষ শক্তি স্তর অর্ধপূর্ণ বা পরিপূর্ণ করে স্থিতিশীল থাকতে চায়। সো এই স্থিতিশীল থাকতে চাওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার হচ্ছে পরমাণুর ক্ষেত্রে। তাহলে ক্রোমিয়ামের আমরা দেখলাম কি যে নর্মালি থাকা হওয়ার কথা ছিল 4s2 3d4, কিন্তু ক্রোমিয়াম অধিক স্থিতিশীল হওয়ার জন্য ক্রোমিয়াম কি করলো, তার 4s অরবিটাল থেকে একটা ইলেকট্রন 3d তে নিয়ে 3d 5 করে দিল। এখন এটার ব্যাখ্যা আমি কিভাবে সাজাবো, আমি ব্যাখ্যাটা বলে দিচ্ছি, তোমরা দরকার হলে পজ করে করে ব্যাখ্যাটা লিখে নিও। প্রথমে লিখবো হচ্ছে যে আউবা নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূরণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে গমন করবে। এক্ষেত্রে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা নিম্নরূপ। আমি আমার শব্দটা ভালো করে খেয়াল করবো, আমি কিন্তু এখানে বলতেছি যে আউবা নীতিটাকে বলে তারপরে বলছি কিন্তু এক্ষেত্রে মানে বা আউবা নীতি অনুসারে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা নিম্নরূপ, মানে হওয়ার কথা এইটা। ক্লিয়ার? মানে ভুলটা লিখবো আমরা, যেটা ভুল ইলেকট্রন বিন্যাস সেটাই আমরা লিখবো। তাহলে এইটুকু লেখার পরে এরপরে নিচে লিখবা কিন্তু আধুনিক গবেষণার মাধ্যমে জানা যায়। আমি আবারও বলছি, আমি কিন্তু 2-3 বার বলতে পারবো না, মানে ভিডিও বড় হয়ে যাবে। আমি আবারও বলছি, একটু লিখে নিও। কি বলবা, যে আউবা নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূরণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে গমন করে। এক্ষেত্রে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা নিম্নরূপ, কিন্তু আধুনিক গবেষণার মাধ্যমে জানা যায় সমশক্তি সম্পন্ন অরবিটাল অর্ধপূর্ণ কিংবা পরিপূর্ণ। আবারও বলছি, কিন্তু আধুনিক গবেষণার মাধ্যমে জানা যায় সমশক্তি সম্পন্ন অরবিটাল অর্ধপূর্ণ বা পরিপূর্ণ, অর্থাৎ অর্থাৎ দিয়ে এই পার্টটুকু ব্র্যাকেটে লিখবা, অর্থাৎ np3 np6 nd5 nd10 nf7 nf14 আকারে থাকলে ওই মৌল অধিক স্থিতিশীলতা অর্জন করে। আর ক্রোমিয়াম অধিক স্থিতিশীল হওয়ার জন্য মানে ক্রোমিয়াম অধিক স্থিতিশীল হওয়ার জন্য এটি এর 4s অরবিটাল থেকে একটি ইলেকট্রন 3d অরবিটালে নিয়ে 3d 5 দ্বারা পরিপূর্ণ করে, অর্থাৎ ক্রোমিয়ামের প্রকৃত ইলেকট্রন বিন্যাস হবে নিম্নরূপ। এরপরে এই ইলেকট্রন বিন্যাসটা লিখবা। আশা করি বুঝতে পারছো। আমি যে ব্যাখ্যাটা দিলাম এটা 3 অথবা 4 মার্কের ব্যাখ্যা, অর্থাৎ যতটুকু বলছি এতটুকু লিখলেই তুমি 3 বা 4 পাবা, কারণ এখানে আর বাড়তি কিছু লেখার নাই। ঠিক আছে? একইভাবে দেখো আমরা যদি আমরা কপার 29 করি, দেখো তাহলে কি আসে 1s2 2s2 2p6 3s2 3p6, 18টা গেল 3d আর 4s। তাহলে 18টা গেলে যদি ধরো আমি আউবা নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস কি হওয়ার কথা সেটা লিখতেছি, দেখো 18 আর 2 20 আর ডি হওয়ার কথা কত 9, কিন্তু আমরা জানি হচ্ছে ডি এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত 10। তাহলে আমরা যদি এখান থেকে এটাকে অধিক স্থিতিশীল করতে চাই, অধিক স্থিতিশীল করতে চাই, তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাসটা হবে হচ্ছে আমাদের এই 3d কি হয়ে যাবে বলো 10 হয়ে যাবে, 4s থেকে একটা ইলেকট্রন সরে যাবে। তাহলে এইটা কি, এটা হচ্ছে কি বলতো ভুল, এটা হচ্ছে কি ভুল, আর এটা হচ্ছে সঠিক। ঠিক আছে? তাহলে আমাদের ব্যাখ্যা, আগে ভুলটা লিখবো আমরা, আউবা নীতি বলে ভুলটা লিখবো, তারপরে ব্যাখ্যা দিব কেন মানে আসলে কি হইতে পারে বা হয়, তারপরে প্রকৃত ইলেকট্রন বিন্যাসটা করব। একইভাবে তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে বাসায় মলিবডেনাম 42 এবং সিলভার 47 এই দুইটা মৌল করে ফেলো। এই দুইটা মৌলের হচ্ছে ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রমধর্মী, একই রকম। তোমরা ইলেকট্রন বিন্যাস এখানে যে আমি ছকটা একটু আগে যে চিত্রটা আঁকছিলাম সেই চিত্র দিয়ে হচ্ছে তোমরা সামনে আগাইলেই ইলেকট্রন বিন্যাসগুলো করতে পারবা। ওকে, তো এইটা ছিল আমাদের ইলেকট্রন বিন্যাস নিয়ে যত প্রবলেম। আমি আশা করি ইলেকট্রন বিন্যাস নিয়ে কারো কোনো সিঙ্গেল প্রবলেম থাকবে না। ঠিক আছে? ওকে, এবার আমি কথা বলবো হচ্ছে হুন্ডের নীতি। হুন্ডের নীতিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হুন্ডের নীতি জানলেই তুমি হচ্ছে যোজনী পারবা। বিজ্ঞানী হুন্ডের নীতি, হয় রস্যু নয় ড, হুন্ডের নীতি। অনেকে হুন্ডের নীতি, ওকে, হুন্ডের নীতিটা কি দেখো,
বলা হয় যে ইলেকট্রন বিন্যাসে মানে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন কি করে সর্বোচ্চ পরিমাণ অযুগ্ম অবস্থায় থাকতে চায়। আমরা যদি আরো ভাঙায় বলি যে যখন তুমি ইলেকট্রন বিন্যাস করবা তখন এর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সবসময় বিজোড় অবস্থায় থাকতে চায়। কি অবস্থায় থাকতে চায়? বিজোড় অবস্থায় থাকতে চায়। আমরা যদি এটা একদম হুবহু বইয়ের ভাষায় যদি বলতে চাই তাহলে এরকম করে লিখবো হচ্ছে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো ইলেকট্রনগুলো আমি আবারও বলছি, একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বোচ্চ পরিমাণ অযুগ্ম অবস্থায় থাকতে চায় বা থাকতে পারে বা থাকে। ঠিক আছে? ওকে, এইটা দ্বারা আসলে কি বোঝায় আমি সহজ করে বলি। হুন্ডের নীতি অনুসারে বলা হয় যে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন যখন আমরা ডিসপ্লেস করব বা সাজাবো তখন ইলেকট্রন সর্বোচ্চ পরিমাণ বিজোড় অবস্থায় বা অযুগ্ম অবস্থায় থাকতে চায়। ঠিক আছে? কিভাবে অযুগ্ম অবস্থায় থাকতে চায় সেটা একটা উদাহরণ দিয়ে বুঝাই। যেমন ধরো একটা ক্লাসে হচ্ছে 13 জন স্টুডেন্ট আছে, আমার কাছে 10টা চকলেট আছে। এখন আমি যদি কাউকে বলি যে এই 13 জন স্টুডেন্টের মাঝে 10টা চকলেট হচ্ছে এমনভাবে প্রোভাইড করবা যেন এদের যে চকলেট পাওয়ার যে সংখ্যাটা সেটা যেন বিজোড় থাকে, মানে সবচেয়ে বেশি পরিমাণ বিজোড় থাকে। এখন তুমি যদি দেখো সবাইকে দুইটা দুইটা করে দান করে দুইটা দুইটা করে দিয়ে দাও তাহলে মোটামুটি 6 জনে 12টা পাবে আর একজনে শুধু বিজোড় পাবে। আবার তিনটা তিনটা করে দিয়ে দিলে তোমার কি হবে 4 জনে 3টা পাবে, একজনে একটা পাবে। তার মানে এখানে বিজোড় হলো 5টা, প্রথমটায় বিজোড় হলো একটা। কিন্তু আমরা যদি এরকম করতাম যে সবাইকে আগে কি করবো, প্রথম থেকে সবাইকে একটা একটা করে দিয়ে আসবো, দিয়ে আসলে 10 জনে কি হবে বলতো, সরি আমরা 13 জন স্টুডেন্ট না, আমরা 10 জন স্টুডেন্ট 13টা চকলেট এভাবে হিসাব করি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। তাহলে সবাইকে আমি কি করলাম, একটা একটা করে দিয়ে আসলাম, আমি 10 জনকে 10টা চকলেট দিয়ে দিলাম আর বাকি থেকে 3টা আবার প্রথম থেকে ওই প্রথম থেকে আবার কি করবে 3টা দেয়া শুরু করবো, অর্থাৎ প্রথম সেকেন্ড এবং থার্ড তারা 3 জনে পাচ্ছে জোর, বাকি এখানে মোটামুটি 7 জনে কিন্তু বিজোড় পাচ্ছে। তার মানে আমরা আরো সহজ করে ইলেকট্রন বিন্যাস করি, মানে প্র্যাকটিক্যালি যাই তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে বেশি। যেমন ধরো আমি যদি আহ, নীতি বানানে মনে হয় ভুল থাকতে পারে ভাই, সরি। দেখো আমি যদি এরকম করে লিখি যে নাইট্রোজেন, হ্যাঁ নাইট্রোজেন 7, আমি এভাবে ইলেকট্রন বিন্যাস করবো। দেখো 1s2 2s2 2p3, এটা তোমরা অলরেডি কিন্তু জানো যে এইটা হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। এখন হুন্ডের নীতি অনুসারে যদি আমি এটাকে যদি পারফেক্টলি সাজাই তাহলে এভাবে লিখতে পারবো। দেখো যেখানে সর্বশেষ শক্তি স্তরের অরবিটালটা কি পি, সর্বশেষ শক্তি স্তর অরবিটালটা কি পি এবং এটা কি, এটা পি ব্লক মৌল। খেয়াল করো তাহলে আমি ইলেকট্রন বিন্যাসটা এরকম করে সাজাইতে পারবো। দেখো 2s2 1s2 2s2 লিখলাম, আর 2p কে দেখো এই যে পি অরবিটালকে কয়ভাবে সাজানো যায়, 3ভাবে। কি কি? px py pz। আমরা যেহেতু এখানে 2p আছে তার মানে এই pটাকে আমি এভাবে করে সাজাবো 2px 2py 2pz। যে অরবিটাল থাকবে মানে যে শক্তিস্তর থাকবে সেই শক্তিস্তর দিয়ে সাজাবো। এখন দেখো এই পি অরবিটালের ইলেকট্রন ছিল কয়টা, পি অরবিটাল ইলেকট্রন ছিল 3টা। আমরা কি করব, সবাইকে আগে একটা একটা করে ইলেকট্রন দিয়ে যাব। দেখো সবাইকে আমার একটা একটা ইলেকট্রন দেওয়া হয়ে গেল, একটা একটা করে ইলেকট্রন দেওয়া হয়ে গেল না? তাহলে দেখো এখন তার ইলেকট্রন নাই পিতে। তাহলে এখন দেখো এই টোটাল ইলেকট্রন বিন্যাসের বিজোড় ইলেকট্রন কয়টা আছে বলো তো? এটা জোড়, এটা জোড়, এই দেখো বিজোড় ইলেকট্রন আছে কয়টা, একটা দুইটা তিনটা, তাই না? কয়টা আছে? 3টা। সবসময় মনে রাখবা কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি বিজোড় ইলেকট্রন থাকবে, আবারও বলছি কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা বিজোড় ইলেকট্রন থাকবে সেটা হলো ওই পরমাণুর যোজনী। তাহলে নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, কারণ এখানে 3টা বিজোড় ইলেকট্রন আছে। কোনো পরমাণু ইলেকট্রন বিন্যাস করার পরে লাস্টে যে কয়টা বিজোড় ইলেকট্রন পাবো সেটাই হলো তার যোজনী। ঠিক আছে? যেমন দেখো আমরা অক্সিজেন করে দিচ্ছি, অক্সিজেন করলে বুঝতে পারবো আরো সহজে। 1s2 2s2 2p কত আসবে বলো তো? 2p কত আসবে? 4 আসবে। আমি এখানে কাজ করি, আমি 2 লাইন করবো না, আমি 1 লাইনে করে দিচ্ছি 2px 2py 2pz। আমরা 3টা অরবিটাল লিখলাম এবং দেখো পিতে ইলেকট্রন ছিল কয়টা? 4টা। তাহলে কি করবো দেখো 1 2 3 4। তার মানে হচ্ছে দেখো কি করলাম, একটু আগে বললাম কি সবাইকে আগে একটা একটা করে দান করে দিব, তারপরে যদি এক্সট্রা থাকে তাহলে আবার প্রথম থেকে পরিপূর্ণ করা শুরু করব। এখন অনেকে এই চিহ্নটা নিয়ে প্রশ্ন তুলতেছে, এটা কি? এটা হচ্ছে মূলত আমরা গত ক্লাসে যখন কোয়ান্টাম সংখ্যা পড়াইছি তখন কিন্তু বলছি স্পিন কোয়ান্টাম সংখ্যা দুইটা, একটা হলো কি প্লাস প্লাস,
একটা হলো মাইনাস হাফ, তাই না, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ। এবং বলছিলাম হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনের দিক বিপরীতমুখী, একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরলে একটা বিপরীত দিকে ঘটে। এখানে এইটাই বোঝানো হয়েছে, একটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে একটা বিপরীত দিকে, এখানে আর কিছুই না। তবে অনেকেই হচ্ছে এখানে এটার পরিবর্তে 2 ইউজ করে, কোনো সমস্যা নাই, এখানে 2 ইউজ করা যাবে। আর এই যে আমরা এই চিহ্নটা দিচ্ছি, এটাকে আমরা বলার সময় বলতেছি 2px1 বলি, আমরা 2px1 বলি, আসলে এটা 1 না, এটা হচ্ছে একমুখী স্পিন। আমরা যে ইলেকট্রনের যে দ্বিমুখী স্পিন আছে বা দুইটা স্পিন আছে, এর মধ্যে একটা স্পিন প্রকাশ করি, আর কিছু না। কিন্তু বলার সুবিধার্থে আমরা বলে আসি 2px1, 2py1, 2pz1, বাট এটা 1 না, এটা হচ্ছে কি একমুখী স্পিন। তাহলে বলতো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসে আমি দেখতে পাচ্ছি এখানে বিজোড় ইলেকট্রন কয়টা আছে বলতো? 2টা। সুতরাং অক্সিজেনের যোজনী কত? 2। একইভাবে দেখো আমি যদি ফ্লোরিন 9 এ যাই, তাহলে দেখো ইলেকট্রন বিন্যাস কি আসে? 1s2, 2s2, 2px, 2py, 2pz। ইলেকট্রন থাকে কয়টা? 5টা, তাই না? 4টা আর 5টা থাকে। 5টার মধ্যে 1 2 3 4 5, তাহলে বিজোড় পাইতেছি কয়টা? একটা। তাহলে ফ্লোরিনের যোজনী হচ্ছে 1। ফ্লোরিনের যোজনী কত? 1। ওকে, এবার আসো আমরা ফসফরাস করব। হ্যাঁ, ফসফরাস 15, ফসফরাস 15। দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3px, 3py, 3pz। আমাদের এখানে 3টা অরবিটাল লিখলাম। আমাদের পিতে থাকে কয়টা? এখানে 10টা, দুটো 12টা, থাকে 3টা। তাহলে 1টা 2টা 3টা। তাহলে আমরা এখানে যোজনী কত পাচ্ছি বলতো? যোজনী পাচ্ছি হচ্ছে 3। খেয়াল করো, যোজনী পাচ্ছি কত? 3। এখন দেখো ফসফরাসের যোজনী তো বেশিও প্রদর্শন করে, 3-এর পরে 5ও প্রদর্শন করে। এখন করবে কি করবে না সেটা আমরা কিভাবে বের করব? খেয়াল করে দেখো, যে ফসফরাসকে আমরা যদি তাপ দিয়ে উত্তেজিত করি, মনে রাখবা যদি কোনো পরমাণুর ডান পাশের উপরে যদি স্টার চিহ্ন থাকে, তাহলে বুঝবো এখানে তাপ দিয়ে উত্তেজিত করা হচ্ছে। কিন্তু বাম পাশে যদি কোনো কিছু থাকে, যেমন ধর একটা কার্বন লিখলাম, বাম পাশে লিখলাম, এটাকে বলা হয় কাইরাল কার্বন। এটা ডিফারেন্ট একটা ব্যাপার, এটা জৈব যৌগের ইস্যু, এখানে না টানি। তবে মনে রাখবো যে কোনো পরমাণুর ডান পাশের উপরে যদি স্টার চিহ্ন থাকে, তাহলে বুঝবো ওকে তাপ দিয়ে উত্তেজিত করা হচ্ছে। এখন দেখো উত্তেজিত করার ক্ষেত্রে আমাকে 2টা রুলস ভালো করে শিখতে হবে, জানতে হবে। এক হইছে কি, দেখো আমি যখন কোনো পরমাণুকে তাপ দিয়ে উত্তেজিত করব, তখন সর্বশেষ শক্তি স্তরে যেটা কাজ চলে, শুধু সেই শক্তি স্তরের মধ্যেই কাজ চলবে। হয়তো বুঝতে প্রবলেম হয়েছে, তাই তো? আমি আবার বলি, দেখো আমি ধরি ফসফরাসকে তাপ দিচ্ছি, এখন ফসফরাসের শেষ শক্তি স্তর কত বলতো? শেষ শক্তি স্তর হচ্ছে 3। দেখো এই যে 3, শেষ শক্তি স্তরটা কত বলো? শেষ শক্তি স্তরটা হচ্ছে এই যে 3, দেখো 3। তার মানে হচ্ছে আমি যদি কোনো পরমাণুকে তাপ দিই, তাহলে এখানে যা ঘটার এই 3 নম্বর শক্তি স্তরের মধ্যেই ঘটবে। না সে 2 নম্বর শক্তি স্তরকে টাচ করতে পারবে, না সে নতুন কোনো শক্তি স্তর তৈরি করতে পারবে। নতুন কোনো শক্তি স্তর তৈরি করতে পারবে না, মানে 4 নম্বর শক্তি স্তর নিয়ে তার কোনো কাজ নাই, এবং সে 4 নম্বর শক্তি স্তর তৈরি করতেও পারবে না। তার মানে মনে রাখবো, কোনো পরমাণুকে যদি তাপ দেই, তাহলে হবে কি ওই পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের মধ্যেই সব কাজ সম্বলিত হবে, বা সম্পন্ন হবে। এবার যদি দেখো আমরা তাহলে এটা কিভাবে করব, দেখো যেমন আমরা তাপ দিলাম 1s2, 2s2, 2p6, এই পর্যন্ত তো আর কোনো ভাঙবে না, কারণ এটা 2 নম্বর শক্তি স্তরের কাজ। আমাদের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 3। এখন খেয়াল করো, যখন আমি তাপ দিব তখন আরেকটা জিনিস ঘটবে। প্রথম নিয়ম কি বললাম বলো তো? নতুন শক্তি স্তরও তৈরি হতে পারবে না, আর পূর্ববর্তী শক্তি স্তরও টাচ করবে না। এটা 1 নম্বর। 2 নম্বরে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে কি, যে এই যে এখান থেকে দেখো একদম ডান পাশ থেকে তুমি দেখতে দেখতে আসবা, বিজোড় থাকলে বিজোড় সে ভাঙবে না, বিজোড় ওইভাবেই থাকবে। কারণ এই পরমাণুটা হচ্ছে কি সিঙ্গেল ফর এভার, মানে যে একবার ঋণাত্মক হবে, মানে একটা বিজোড় থাকবে, সে আজীবন বিজোড়ই থাকবে, সে জোড় হবে না। ঠিক আছে, চিরকুমার। এবার দেখো 2p6 পর্যন্ত গেল। এবার আমরা কি করব? এই যে দেখো এটা বিজোড়, এখানে ভাঙার কিছু নাই, যে বিজোড় তার আর ভাঙার কি আছে, তাই না? তাহলে দেখো যে এটা বিজোড় বিজোড় বিজোড়, কিন্তু এইখানে কি আছে? এস এ কয়টা আছে? 2টা, এটা জোড় আছে। তার মানে দেখো এই 3s থেকে এই ইলেকট্রন 2টা কি হবে? এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কয়টা হবে? একটা। আর এখানে কি হবে? আমি আবারও বলছি, যে সিঙ্গেল ফর এভার, সে সিঙ্গেলই থাকবে, সে বিজোড়ই থাকবে, সেখানে আর জোড় হওয়ারও সম্ভাবনা নাই। ঠিক আছে, এখন দেখো তাহলে 3s1, 3px1, 3py1, 3pz1, এটা এই পর্যন্তই থাকবে। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, দেখো আমি 3s থেকে কিন্তু একটা ইলেকট্রন সরাইছি। এখন 3s ইলেকট্রনটা যাবে কোথায়? দেখো আমাদের এটা কয় নম্বরের কাজ চলে? 3 নম্বরের কাজ চলে। তাহলে ওই বাকি ইলেকট্রনটা যাবে হচ্ছে আমাদের
3dxy এর উপর চলে যাবে। এই যে দেখো dxy dy zx x সামনে চলছে z স্কয়ার, তাহলে যেহেতু একটা ইলেকট্রন এখান থেকে সরাইছি, এটা কোথায় চলে যাবে? 3dxy চলে যাবে। অনেক টিচাররা শিখে এটা 4s এ চলে যাবে, এটা 4s এ যাবে না ভাই, কারণ নতুন শক্তি স্তর তৈরি হতে পারবে না। যদি নতুন শক্তি স্তর তৈরি হতে পারে তাহলে পৃথিবীর সকল মৌলেরই হচ্ছে পরিবর্তনশীল যোজনী থাকতো। একটু পরে আমরা উদাহরণ দিচ্ছি এটা যে কেন হবে না। তাহলে এবার দেখো ফসফরাসের সাধারণ অবস্থা, এটা কিন্তু সাধারণ অবস্থা, হ্যাঁ, এটা হচ্ছে সাধারণ অবস্থায় যোজনী দেখাচ্ছে 3, কিন্তু যখন উত্তেজিত অবস্থায় ফসফরাসকে যখন আমি তাপ দিছি তখন দেখো তার বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা আসে? 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে এবার তার যোজনী আসতেছে হচ্ছে 5। বুঝছি কিভাবে পরিবর্তনশীল দেখায়? আমরা আর 2টা উদাহরণ দিলেই আশা করি তোমরা বুঝতে পারবা। এবার ধরো অনেকে আমাকে প্রশ্ন করবে এরকম যে আমরা অক্সিজেনটা মুছে দিই, এখানে নাইট্রোজেনটা নিয়ে একটু কাজ করব। ধরো আমরা যদি এখানে নাইট্রোজেনকে তাপ দিতে পারতাম কিনা, অনেকেই বলে নাইট্রোজেনকে তো তাপ দেওয়া যেত, কেন যেত বলতো? একটা বিজোড়, কিন্তু এখানে তো জোর আছে, দেখো এটা 2 নম্বর শক্তি স্তরে কাজ চলতেছে, তার মানে এই যে এইখানে তো হচ্ছে এস এ তো 2টা ইলেকট্রন আছে, তো এস কে তো তাপ দিলে তো ভাঙা যেত, তাই না? ধরো আমি নাইট্রোজেনকে আমি তাপ দিলাম, তাপ দিলে কি উৎপন্ন হবে? 1s2, 2s কত হবে? 1, 2px1, 2py1, 2pz1। এখন খেয়াল করে দেখো যেই ঝামেলাটা তৈরি হয়েছে সেই ঝামেলাটা হলো 4s থেকে আমি যে ইলেকট্রনটা সরাইছি, সরি 2s থেকে যে ইলেকট্রনটা সরাইছি, এই ইলেকট্রনটা যাবে কোথায়? যাবে কোথায় বলতে এ তো বিজোড়, এ তো সিঙ্গেল ইলেকট্রন প্রবেশ করছে, এখানে তো ডাবল হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এইখান থেকে যে ইলেকট্রনটা সরাইছি সে যাবে কোথায়? কোথায় যাবে? 3d তে যাবে বা 3s এ যাবে? ধরো 3s এ যাবে, পসিবল না তো, কারণ এটা 2 নম্বর শক্তি স্তরে কাজ চলে, 3 নম্বর শক্তি স্তরে আসতে পারবে না, তার মানে 3s এ যাওয়া সম্ভব না। তাহলে কি 2d তে যাবে? 2d অরবিটাল কি সম্ভব? গত প্রথম লেকচারে আমরা পড়াইছি 2d অরবিটাল সম্ভব ছিল, ডেফিনেটলি 2d অরবিটাল সম্ভব নয়, তার মানে 2d তেও যাইতে পারবে না, তাহলে 3s এও যাইতে পারবে না, 2d তেও যাইতে পারবে না, তাহলে কি হবে বলো তো? তাহলে কিছুই হবে না, মানে তুমি নাইট্রোজেনকে যতই তাপ দাও না কেন, নাইট্রোজেনের ওই যোজনী 3ই থাকবে। অনেকেই বলে নাইট্রোজেনের যোজনী 5 আছে, সেটা বিশেষ ক্ষেত্রে, কিন্তু তুমি যদি কোথাও সার্চ দাও, কোনো বইতে পড়ো, তাহলে নাইট্রোজেনের যোজনী কখনোই তোমাকে 3 দেখাবে না। এটা নাইট্রোজেনের যোজনী বিশেষ ক্ষেত্রে 5 দেখানো যেতে পারে, সেটা ভিন্ন ক্ষেত্রে, সেটা হয়তো নিয়ে পরে কখনো আলোচনা করবো, 5ম অধ্যায় বিশেষ করে আমাদের পরমাণু গঠন চ্যাপ্টারে আমরা আলোচনা করে দিব, ঠিক আছে? আর একটা পরমাণু নিয়ে আমরা কথা বলবো এখানে, তার মানে কি দেখো নাইট্রোজেনকে কিন্তু তাপ দেওয়া যাবে না, তাপ দেওয়া যাবে কি? তাপ দিলেও তুমি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসের বা যোজনী কোনো পরিবর্তন হবে না, যোজনী যা ছিল তাই থাকবে। এবার ধরো আমি সালফার দেখাচ্ছি, সালফার 16, 1s2, 2s2, 2p6, 3s2, 3px, 3py, 3pz, 1টা 2টা 3টা 4টা, তাহলে দেখো এটা কিন্তু আমাদের যোজনী কত দেখাচ্ছে বলো তো? 2। এই যে দেখো যোজনী হচ্ছে কত আমাদের? যোজনী হচ্ছে 2। এবার দেখো আমি যদি সালফারকে তাপ দিয়ে উত্তেজিত করি তাহলে কি হবে? 1s2, 2s2, 2p6, দেখো এখানে যে ভুলটা করে অনেকেই, তাপ দেওয়ার পরে সে সবগুলো ভাঙা দেয় অথবা এস কে ভাঙে। মনে রাখবা আমি বলছিলাম কি একটু আগে, বিজোড় থেকে ভাঙতে ভাঙতে আসবে, তার মানে দেখো এটা বিজোড়, এটা জোড়, তার মানে আগে ভাঙবে এই যে এইটা, আগে ভাঙবে, সবার আগে ভাঙবে এইটা। এখন অনেকে আবার করে কি একসাথে 2টে ভাঙা দেয়, একসাথে 2টে ভাঙানো যায় না, ভাঙানো উচিত না বা যাবে না, ঠিক আছে, সোজা হিসাব যাবে না। তাহলে হচ্ছে 3s, তাহলে 3px1, তাহলে আমাদের কি আসলো? 3py1, 3pz1। এখন এখান থেকে দেখো আমি অলরেডি px থেকে একটা ইলেকট্রন সরাইছি, সে কোথায় চলে যাবে? 3dxy1 এ চলে যাবে। এবার দেখো বিজোড় ইলেকট্রন কয়টা আছে? বিজোড় ইলেকট্রন আছে এবার 4টা, তার মানে এবার যোজনী কত দেখো তো? 4। আবার যদি সালফারকে আমরা সেকেন্ড টাইম উত্তেজিত করি, 2টা স্টার চিহ্ন দিব যেহেতু সেকেন্ড টাইম দিচ্ছি, তাহলে কি হবে? 1s2, 2s2, 2p6। এবার দেখো বিজোড়, এবার ভাঙবে যে 3s1, এখানে কি আসবে? 3px1, 3py1, 3pz1, 3dxy1, এবং লাস্ট যেটা থাকবে সেটা হচ্ছে 3dyz1। এই যে দেখো, এই যে 3dxy পরে yz1, তার মানে দেখো এখনো কিন্তু আরো ইলেকট্রন যাওয়ার সুযোগ আছে যদি এই পাশে থাকতো, কিন্তু এই পাশে তো আমাদের বিজোড় ইলেকট্রন, জোড় ইলেকট্রন নাই। তার মানে এবার দেখো তার মোট বিজোড় ইলেকট্রন কয়টা? 6টা। তাহলে এই জন্য আমরা বলি সালফারের যোজনী হয় 2, 4 এবং 6। আশা করি যোজনী নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকবে না। এরপরে যদি প্রবলেম থাকে ভাই ভিডিওটা আবার দেখো, কারণ এই ভিডিওতে যেভাবে বুঝেছি এরপরে আর বোঝার কিছু থাকে না বেসিক্যালি যোজনীতে। সো যোজনী পার্টটা এখানে এতটুকুই যাবে, হুন্ডের নীতিটা আমাদের শেষ হলো।
এরপরে যেটা আমরা আলোচনা করব আপেক্ষিক পারমাণবিক ভর। আমাদের এর পরের আলোচনার বিষয়বস্তুটা থাকতেছে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর। ইলেকট্রন বিন্যাস গেল, কোয়ান্টাম গেল, হুন্ডের নীতি গেল। ওকে, আপেক্ষিক পারমাণবিক ভর ব্যবহার মানে এটা করে আমরা আইসোটোপের ব্যবহারটা জাস্ট একটু বলে দিব, তাহলে আমাদের শেষ। ওকে, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। আপেক্ষিক পারমাণবিক পারমাণবিক ভর নির্ণয়, ঠিক আছে। বা আপেক্ষিক পারমাণবিক ভরটা কি? আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটা সবাই কম বেশি কিন্তু জানি না। একটা হচ্ছে কি বলতো, মৌলে একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই হচ্ছে কি কার্বন 12 আইসোটোপ ভরের 1/12 অংশের মান, ঠিক আছে। তার মানে আমাদের কি হয় বলো, আপেক্ষিক পারমাণবিক ভর বলতে আমরা বুঝি হচ্ছে কোন মৌলের একটি পরমাণুর ভর, কোন মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই হচ্ছে কার্বন 12 আইসোটোপ ভরের 1/12 অংশ। সবার প্রথমে একটা প্রশ্ন আসে, কার্বন 12 আইসোটোপ কেন, মানে ভরের 1/12 অংশ বলতে কি বোঝায়, কিংবা কার্বনটাই কেন, আমাদের কার্বনটা কেন নিচ্ছে, এখানে নাইট্রোজেন নেই কেন, অক্সিজেন নেই কেন, হাইড্রোজেন নেই কেন, তাই না? এটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে প্রথম থেকে বা প্রাচীনকালে তিনটা স্কেল ব্যবহৃত হতো। একটা হচ্ছে কার্বন স্কেল, একটা ছিল কার্বন স্কেল, একটা ছিল হাইড্রোজেন স্কেল, একটা ছিল অক্সিজেন স্কেল। এই তিনটা স্কেল প্রচলিত ছিল এবং তিনটা স্কেলেরই মান কিন্তু এই এই যে কার্বন আইসোটোপের যে মানটা, এই মানটা সমান। সরি, আমার ঠান্ডা লাগছে। আচ্ছা, তাহলে কার্বন 12 আইসোটোপের যে মানটা, সেই মানটার কাছাকাছি কিংবা হুবহু মান হচ্ছে কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন স্কেলের মান। কিন্তু সমস্যা হয়েছে কি, যে তিনটা স্কেল একসাথে চালু থাকার কারণে আমরা মানে বিজ্ঞানীরা মনে করছে যে তিনটা স্কেল চালু রাখার তো কোনো রিজন নাই, যেহেতু এদের মান অলমোস্ট কাছাকাছি। সুতরাং আমরা একটা কাজ করি, এইটা সর্বসম্মতিক্রমে এই তিনটার মধ্যে থেকে একটা স্কেল আমরা চালু করে দিই। হ্যাঁ, একটা স্কেল আমরা চালু করে দিই। যেমন আমাদের হাইড্রোজেনের স্কেলের হচ্ছে 1.673 ইন্টু 10 ইনভার্স হচ্ছে 24। আমাদের অক্সিজেন হচ্ছে 1.666 ইন্টু 10 ইনভার্স 1.6 বলতে 1.659 সামথিং আর কি, এত ইন্টু 10 ইনভার্স 24। আর কার্বন স্কেল হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 24। তার মানে আমরা এই যে মানগুলো আমি দেখতে দেখো, তিনটা মানেরই কিন্তু অলমোস্ট পুরোটাই কাছাকাছি, মানে এটা খুব একটা চেঞ্জ নাই। এইখানে দশমিক দশমিক সামথিং এর চেঞ্জ আসলে ওটা আসলে চেঞ্জ তেমন ধরা হয় না। তাহলে দেখো, কার্বন স্কেল, হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল তিনটার মানই কিন্তু সেম। এখন বললো কি যে তিনটা স্কেল চালানোর তো দরকার নাই, তাই না? তিনটা স্কেল চালানোর দরকার নাই, কারণ যেমন ধরো আমাদের যে আগে পরিমাপের পদ্ধতি, মানে পরিমাপের একক ছিল তিনটা, এমকেএস, সিজিএস এবং এফপিএস। আমরা এখন আন্তর্জাতিকভাবে কি বলি, এসআই। এসআইটা আসলে কোনটা, এমকেএস। এটা হওয়ার কারণ কি, এক 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 অঞ্চলের মানুষ আরেক অঞ্চলে গেলে দেখা যেত এই অঞ্চলের মানুষ হচ্ছে সিজিএস ব্যবহার করতেছে, সিজিএস একক ব্যবহার করতেছে, সে আরেক এলাকায় গিয়ে দেখলো কি ওইখানে এফপিএস ব্যবহার করতেছে। এখন এফপিএস ব্যবহার করলে সেক্ষেত্রে তার মেজারমেন্টে বা তার পরিমাপে কিছু প্রবলেম তাকে ফেস করতে হয়। সেই প্রবলেম যাতে ফেস করতে না হয়, পরে এই জন্য 1961 সালে কি করা হয়, এই যে এসআই একক চালু করা হয়, যেটাকে আমরা এমকেএস বলে থাকি। এমকেএসটা হচ্ছে এসআই একক, সেই এমকেএস পদ্ধতি চালু করা হয়। একইভাবে 1961 সালে কার্বন স্কেল, হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেলের মধ্যে এই কার্বন স্কেলটাকে বলা হয় কি যে ঠিক আছে, তিনটা মানে যেহেতু সেম, কোনো হেরফের নাই, খুব একটা চেঞ্জ নাই, তাহলে তিনটা মান দিয়ে আমার লাভ কি, এর থেকে বেটার আমরা একটা মান ব্যবহার করি, একটা মান ব্যবহার করি। তা সেখানে হচ্ছে কি হয়, সর্বসম্মতিক্রমে হচ্ছে কার্বন 12 আইসোটোপ ভরে 1/12 অংশের মানটা মূলত ব্যবহার করা হয়, ঠিক আছে। এখন আমরা যদি এই মানটা তাহলে আমরা অলরেডি পেয়ে গেলাম। দেখো এই মানটা কি আসলো বলো, যে কার্বন 12 আইসোটোপ ভরের, এই যে দেখো, তার মানে কার্বন 12 আইসোটোপ ভরে 1/12 অংশের মানটা কত, 1.6 ইনটু 10 ইনভার্স 24 গ্রাম। হ্যাঁ, এটা একক কি, গ্রাম। আর মৌলের পরমাণু ভর একক কি বলো, গ্রাম। তার মানে একটা পরমাণুর মানে মৌলের একটি পরমাণুর ভর এবং কার্বন 12 আইসোটোপ ভরের 1/12 অংশের অনুপাতকে কি বলা হয় বলতো, আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। এবং দেখো, যেহেতু অনুপাত মানে কি ভাগ আকারে আছে, তাই তো, তার মানে দেখো এইটার একক মানে প্রকৃত ভরের একক এবং
কার্বন 12 স্তূপ ভার 1/12 অংশের মানের যে এককটা, এই দুইটা একক কি সেম? যদি একক সেম হয় এবং তারা যদি অনুপাত আকারে থাকে, তাহলে আমরা বলি কি তাদেরকে আমরা বাদ দিতে পারি বা ভ্যানিশ করতে পারি, তাই তো? তাই আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকে না। ঠিক আছে, উত্তরটা আশা করি পেয়ে গেছো যে মূলত একটা মৌলের একটি পরমাণুর ভর এবং কার্বন 12 স্তূপ ভরের 1/12 অংশের মানের অনুপাতকে বলা হয় কি ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। এবং একটি পরমাণুর ভর বা প্রকৃত ভর এবং কার্বন 12 স্তূপ ভরের 1/12 অংশের মানের একক একই, যেহেতু এরা অনুপাত আকারে বিদ্যমান, সুতরাং এদের কোনো একক থাকবে না বা আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকবে না। সো আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকে না। এখন তোমাকে যদি কোনো একটা মৌলের পরমাণুর ভর দিয়ে দেয়, কোনো একটা মৌলের পরমাণুর ভর যদি দিয়ে দেয়, তাহলে তুমি অবশ্যই আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করতে পারবা। যেমন ধরো তোমাকে যদি বলা হয় যে তোমাকে দেওয়া হলো এ একটা পরমাণু, বললো এ এর একটি পরমাণুর ভর 1.99 into 10⁻23 গ্রাম হলে এ এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? তোমাকে যদি এই প্রশ্নটা করা হয় আপেক্ষিক পারমাণবিক ভর কত, বলে দিলে এর একটি পরমাণুর ভর এত দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি এর আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে দিয়ে আগে দেওয়া আছে দিয়ে তথ্যটা লিখবা। তাহলে আমরা যদি বলি এর আপেক্ষিক পারমাণবিক ভর 1.99 into 10⁻23 ডিভাইডেড বাই যদি লিখি আমরা 1.66 into 10⁻24, তাহলে কিন্তু খুব ইজিলি কিন্তু আমরা এখান থেকে কি করতে পারবো বলতো, এখান থেকে ইজিলি কিন্তু মানটা বের করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এখান থেকে কিন্তু ইজিলি মানটা বের করে নিয়ে আসতে পারবো। সম্ভবত এটা 16.004 অর সামথিং থাকবে, হ্যাঁ, যদি ভুল না করি। তারপরও একটু ক্যালকুলেশন করে নাও, ভুল হওয়ার সম্ভাবনা নাই, তারপরে যদি হয়। আর এখানে কি করবা দেখো, যদি এরকম কোনো দশমিক মান আসে তাহলে এখানে কি লিখে দিবা, প্রায় লিখে দিবা আর অ্যাপ্রক্সিমেট সাইন দিবা। অ্যাপ্রক্সিমেট সাইন কি বলো, এটা হলো অ্যাপ্রক্সিমেট সাইন। অ্যাপ্রক্সিমেট কত দিবা, 16, প্রায় লিখে দিবা। হ্যাঁ, এগুলো প্রায় লিখে দিবা উত্তরে। ঠিক আছে, তাহলে এটা গেলো আপেক্ষিক পারমাণবিক ভরের একটা সূত্র। এবার যদি আমরা আরেকটা সূত্রের মধ্যে যাই আপেক্ষিক পারমাণবিক ভরের, তাহলে সেটা কিভাবে শিখবো। আমি আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে আমরা একটা কাজ করব যে বেশ কিছু মৌলের 3-4টা মৌলের হচ্ছে আপেক্ষিক আমাদের পরমাণু ভরটা যে প্রকৃত ভরটা এটা আমরা দিয়ে দিব। যদি কেউ এখান থেকে হোমওয়ার্ক হিসেবে বা কিছু প্র্যাকটিস করতে চাও তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে ফেলো। ফেসবুক গ্রুপের নাম হচ্ছে স্মার্ট অ্যাসিড, তারপর হচ্ছে কেমিস্ট্রি, স্মার্ট অ্যাসিড কেমিস্ট্রি, এবং পেজের নাম হচ্ছে স্মার্ট অ্যাসিড। ওকে, আচ্ছা, এরপরে আপেক্ষিক পারমাণবিক ভর আইসোটোপের ক্ষেত্রে আমরা যদি বের করি, আইসোটোপের ক্ষেত্রে দেখো, আইসোটোপের ক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভর আমরা কিভাবে বের করব। ধরো ব্যাপারটা হলো এরকম যে এ এক্স, এ ওয়াই, এ আচ্ছা আমি দুইটা দিয়ে দেখাচ্ছি আপাতত। আমি বললাম এখানে দুইটা আইসোটোপ আছে, হ্যাঁ, দুইটা আইসোটোপ আছে, এক্স এবং ওয়াই আইসোটোপ আছে। এক্স এবং এ ওয়াই, আমরা আইসোটোপের কিন্তু প্রথম ভিডিওতে আমরা কিন্তু আইসোটোপের পুরো মানে কিভাবে তৈরি হয় বা আইসোটোপ কোনগুলো একটু বলে দিছি। হ্যাঁ, এক্স এবং এ ওয়াই হচ্ছে ধরো আমাদের আইসোটোপ, এবং ধরে নাও এ এক্স এর পর্যাপ্ততা এম এবং এ ওয়াই এর পর্যাপ্ততা এন। পর্যাপ্ততা বলতে কি বোঝায়, পরিবেশে কি পরিমাণ প্রাপ্যতা, পরিবেশে প্রাপ্যতা অর্থাৎ পরিবেশে কি পরিমাণ বিদ্যমান সেটা হলো পর্যাপ্ততা। ঠিক আছে, এখন যদি এ এক্স এবং এ ওয়াই দুইটা আইসোটোপ হয় এবং তাদের পর্যাপ্ততা যদি বা পরিবেশে প্রাপ্যতা বা পরিমাণ যদি হচ্ছে এম আর এন হয়, তাহলে এ এর আপেক্ষিক পারমাণবিক ভরটা হবে, দেখো আপেক্ষিক পারমাণবিক ভরটা হবে, খেয়াল করবা, তখন এর আপেক্ষিক পারমাণবিক ভরটা হবে ভর সংখ্যা, খেয়াল করবা, ভর সংখ্যা ইনটু তাদের পর্যাপ্ততা, তার মানে আইসোটোপের প্রথম আইসোটোপের ভর সংখ্যা ইনটু তার পর্যাপ্ততা প্লাস দ্বিতীয়টার ভর সংখ্যা ইনটু তাদের পর্যাপ্ততা ডিভাইডেড বাই 100। এখন যদি এখানে আইসোটোপ আরো বেশি থাকতো, আইসোটোপ যদি আরো বেশি থাকতো, যেমন ধরো এখানে থাকতো জেড, এ জেড, এবং এটা যদি থাকতো ও, হ্যাঁ, পর্যাপ্ততা যদি থাকে ও, তাহলে এখানে কি করবা, খালি একটার পর একটা বাড়াইতে থাকবো, অর্থাৎ জেড ইনটু ও ডিভাইড বাই 100। এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর মানে আইসোটোপের ক্ষেত্রে বের করার নিয়ম। যেমন ধরো তোমাদের বলা হয় ক্লোরিন 35
ও ক্লোরিন 37, এই দুইটা আইসোটোপ আছে। ক্লোরিনের দুইটা আইসোটোপ, একটা ক্লোরিন 35, একটা হচ্ছে ক্লোরিন 37। তো ক্লোরিন 35 এর পর্যাপ্ততা হচ্ছে 75% দেওয়া থাকে, আর ক্লোরিন 37 হচ্ছে 25%। মানে এর মানে বোঝা হচ্ছে ক্লোরিন, পরিবেশে যে পরিমাণ ক্লোরিন আছে সেই ক্লোরিনের মধ্যে আবার দুইটা পার্ট আছে, একটা ক্লোরিন 35 একটা ক্লোরিন 37। ক্লোরিনের যতটুকু পরিবেশে আছে তার মধ্যে আবার 75% ক্লোরিন 35 ক্লোরিন 35, আর বাকিটা হচ্ছে ক্লোরিন 37। ওকে, এখন এখানে মানের কিন্তু কিছু চেঞ্জ আছে, অনেক বইতে 37 পয়েন্ট সামথিং থাকে, এটা 24 পয়েন্ট সামথিং থাকে, এটা ব্যাপার না, মান যেটা দেওয়া থাকবে তুমি সেটা দিয়ে করবে, এত প্যারা নেওয়ার কিছু নাই। তাহলে দেখো তো, আমি যদি এখানে বলি ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে, আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে বলো তো, এখানে কত হবে 35, ভর সংখ্যা কত 35 ইন্টু তাদের পর্যাপ্ততা কত 75, প্লাস দ্বিতীয়টা ভর সংখ্যা কত 37 ইন্টু তাদের পর্যাপ্ততা কত 25, ডিভাইডেড বাই কত হবে 100। তার মানে হচ্ছে এখানে করে দিলে আসে 35.5 আসে। তার মানে এটা হচ্ছে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর বের করার নিয়ম আইসোটোপের ক্ষেত্রে, ঠিক আছে, আইসোটোপের ক্ষেত্রে। এখন আইসোটোপের ক্ষেত্রে এখানে একটা ব্যতিক্রম ধর্মী একটা কাজ করা যায়, সেটা হচ্ছে কি, বা অঙ্ক আসে, সেটা হচ্ছে ধরো তোমাকে এরকম করে, যে মাত্র যে অঙ্কটা দিলাম ওইভাবে দিচ্ছি, দেখো ক্লোরিন 35 আর ক্লোরিন 37 দুইটা আইসোটোপ আছে, এবং সাথে বলা আছে যে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত 35.5, তোমাকে বলে দিল, হ্যাঁ তোমাকে বলে দিল, এবার আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 বলে দিল, কিন্তু তোমাকে বললো ক্লোরিন 35 ও ক্লোরিন 37 এর পর্যাপ্ততা নির্ণয় করো। পর্যাপ্ততা, প্রাপ্যতা একই জিনিস, হ্যাঁ, পর্যাপ্ততা নির্ণয় করো বা পরিমাণ। তোমাকে এবার কি করলো দেখো, আগেরটা কি ছিল, পর্যাপ্ততা দেয়া ছিল, তোমাকে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলছে, এবার আপেক্ষিক পারমাণবিক ভর দেয়া থাকবে, তোমাকে পর্যাপ্ততা বের করতে হবে। সেক্ষেত্রে তুমি কি করবা, ধরো বা ধরি ক্লোরিন 35 এর পর্যাপ্ততা, দেখো এর পর্যাপ্ততা হচ্ছে আমাদের এক্স, কত x% ধরবো, তাহলে ক্লোরিন 37 এর পর্যাপ্ততা কত হবে বলতো 100 - x%, তাই তো, কারণ যেহেতু 100 ভাগের মধ্যে ধরা আছে, একটা যদি x ভাগ হয় তাহলে বাকিটা হবে 100 - x ভাগ। এখন দেখো ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত আসবে, আপেক্ষিক পারমাণবিক ভর আমরা কি জানি বলতো, ভর সংখ্যা কত 35 গুণন পর্যাপ্ততা কত 35, দেখো 35 এর পর্যাপ্ততা কত x, প্লাস দ্বিতীয়টা দেখো ভর সংখ্যা কত 37 এবং তাদের পর্যাপ্ততা কত 100 - x, রাইট, ডিভাইডেড বাই কত 100 এবং দেখো এখানে বা ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত বলো 35.5 দেয়া আছে, এখানে আসে কত 35x প্লাস 3700 মাইনাস কত আসে 37x ডিভাইডেড বাই কত আসে 100। তাহলে বা আমরা যদি এভাবে লিখি, দেখো এটাকে ক্রস গুণ করি, তাহলে আসে আমাদের -37x থেকে যদি 35x যায় তাহলে থাকে আমাদের 2x, আর এই পাশে থাকে হচ্ছে আমাদের কত আসে, এই পাশে আসতো 3550, এই পাশে থাকে 3700, তাহলে 3700 মাইনাস কত আসে 3550। আমি একটু শর্টকাট করার ট্রাই করলাম কারণ মার্কারের কালি শেষ হয়ে গেছে। 2x ইকুয়াল আসছে আমাদের 150 বা x ইকুয়াল আসে আমাদের তাহলে কত 75, ভাগ করলে 75, তার মানে x কত পার্সেন্ট 75%, তাহলে এই ক্লোরিন 37 কত হবে 100 - 75 মানে 25%। ওই আগের উত্তরটাই এখানে আসবে, বুঝতে পারছি আশা করি। আমরা তিনটা আইসোটোপের ক্ষেত্রে কেমনে নির্ণয় করব সেটা তোমাদের কাজ থাকলো, কিংবা তোমরা গ্রুপে জয়েন করলে, আমি যেটা বললাম ফেসবুক গ্রুপে, ওখানে জয়েন করলে তোমরা বাকিটা ওখানে আমি দেখাই দিব না। এবার ধরো তোমাকে আরেকটা প্রশ্ন আমি আসতে পারে যে আপেক্ষিক পারমাণবিক ভর বের করার, সেটা হচ্ছে যে ধরো তোমাকে বললো যে কার্বনে 6টি প্রোটন ও 6টি নিউট্রন বিদ্যমান, কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর কত, তোমাকে বললো কার্বনের 6টি প্রোটন ও 6টি নিউট্রন বিদ্যমান আছে, এর আপেক্ষিক পারমাণবিক ভর কত। আর তুমি তুমি হয়তো মানে মনে মনে হাসতেছো যে 6টা প্রোটন আর 6টা নিউট্রন যোগ করলেই তো ভর সংখ্যা চলে যায়, ভর সংখ্যার আপেক্ষিক পারমাণবিক ভর পুরোপুরি সেম না, হ্যাঁ এটা মাথায় রাখতে হবে, এত খুশি হওয়ার কিছু নাই বেসিক্যালি। যে
মানে 6টা প্রোটন আর 6টা নিউট্রন যোগ করে তুমি পেয়ে যাও ভর সংখ্যা। ভর সংখ্যা নরমালি কি হয় আমাদের, ভর সংখ্যা নরমালি হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যায় হয়, ঠিক আছে। আর আপেক্ষিক পারমাণবিক ভর আমাদের ভগ্নাংশ হইতে পারে। ওকে, যেমন আমরা ক্লোরিনের কিন্তু ভর সংখ্যা ধরি 35, ক্লোরিনের কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভর কিন্তু 35.5। সুতরাং এটা মাথায় রাখতে হবে। এখন মনে রাখবা যে আইসোটোপ কোনো পরমাণু থেকে কোনো পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর বের করার আমরা এখন পর্যন্ত নিয়ম দেখছি দুইটা। একটা কি ছিল, একটা ছিল হচ্ছে আইসোটোপ দিয়ে, একটা ছিল হচ্ছে আমাদের আইসোটোপ দিয়ে, আর একটা হচ্ছে পূর্বের যে প্রাথমিক নিয়মটা। এখন দেখো এই নিয়ম বা দুইটা বাদে আর কিছু নাই। সুতরাং এখানে তুমি যদি এখন দেখো তোমার এখানে কোনো আইসোটোপের কোনো চিহ্ন আছে নাই, তার মানে আমাকে প্রথম নিয়মে যাইতে হবে। আর প্রথম নিয়মে আমি কার্বন 12 আইসোটোপ ভরে 1/12 মানটা জানি, তবে প্রথম নিয়ম হচ্ছে কার্বনের পরমাণুর ভর বের করতে হবে। তাহলে মনে রাখবা, আমি আমি বলে মুখে বলে দিই, তোমরা লিখে নিও। মনে রাখবা কোনো পরমাণুর মোট প্রোটন এবং মোট নিউট্রনের ভরের সমষ্টি, কি বললাম বলো তো, মোট প্রোটন এবং মোট নিউট্রনের ভরের সমষ্টি হবে ওই পরমাণুর প্রকৃত ভর। অনেক ক্ষেত্রে ইলেকট্রন দেয়া থাকে, ইলেকট্রনের ভরটা অতি সামান্য। তোমরা যারা রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ছো তারা খুব ভালো করে জানো যে ইলেকট্রনের ভর অতি নগণ্য। যেটা বলছিলাম যে একটা প্রোটনের ভর 1840 বা 1837 ভাগের 1 ভাগ। সুতরাং ইলেকট্রনের ভর নগণ্য হয়, ইলেকট্রনটাকে কাউন্ট করা হয় না। যদি কাউন্ট করো তাতেও আহামরি কোনো পরিবর্তন আসবে না, ঠিক আছে। তাহলে কি বললাম বলো, কোনো পরমাণুর মোট প্রোটন এবং মোট নিউট্রনের ভরের সমষ্টিই হবে ওই পরমাণুর প্রকৃত ভর। অর্থাৎ দেখো এখানে 6টা প্রোটন আছে আর 6টা কি আছে, নিউট্রন আছে, রাইট। 6টা প্রোটন 6টা নিউট্রন, তাহলে প্রোটনের ভর কত, 1.673 ইন্টু 10 ইনভার্স কত, 10 ইনভার্স হচ্ছে 24 প্লাস 6টা নিউট্রন 1.675 ইন্টু 10 ইনভার্স কত, 24। এই দুইটাকে যোগ করলে, এই দুইটাকে যদি তুমি যোগ করো মানে গুণ করে যোগ করো, যদি গুণ করে যোগ করো তাহলে এখানে একটা যে মান পাওয়া সেটা পাওয়া তুমি হচ্ছে কি বলতো, প্রকৃত ভর। আর এই প্রকৃত ভরটাকে তুমি যদি কার্বন 12 আইসোটোপ ভর 1/12 মান দিয়ে ভাগ করো তাহলে তুমি হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাবো। আপেক্ষিক পারমাণবিক ভর এই তিনটাই সাধারণত নিয়ম থাকে, এর বাইরে কিচ্ছু থাকে না ভাই, কোনোদিনও কিছু পাবা না। সো এটা একটু মাথা ঠান্ডা করে এই তিনটা নিয়ম একটু দেখে যাও, মোটামুটি তুমি কমন পেতে যাচ্ছ। হ্যাঁ, আচ্ছা, এবার থাকে আমাদের আইসোটোপের ব্যবহার। আইসোটোপের ব্যবহার আমাদের অনেকগুলো আছে। আইসোটোপের ব্যবহার নিয়ে হচ্ছে আমাদের একটু ডিটেল যদি করতে চাও, মানে এসএসসি ইন্টারমিডিয়েট বা বেশ ভালো মানের জানতে চাও, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের এই চ্যানেলেই একটা ভিডিও আপলোড করা আছে যেখানে আইসোটোপ, তারপর হচ্ছে নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন নিয়ে আলোচনা করা আছে। ওখান থেকে আইসোটোপটা একটু দেখে নিবা। তারপরে আমি একটু মুখে বলে দিচ্ছি আমাদের আইসোটোপগুলোর ব্যবহার। আমাদের আইসোটোপের ব্যবহার হচ্ছে দুই ধরনের, মানে আমাদের চিকিৎসা ক্ষেত্রে দুই ধরনের হয়। একটা হচ্ছে রোগ নির্ণয়, একটা হচ্ছে রোগ নিরাময়। আর কৃষি ক্ষেত্রে হয়, তারপরে খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে হয়, বিভিন্ন ক্ষেত্রে হয়, সেক্টরে হয়। আমাদের এখানে ডিটেল আলোচনা করা আছে। তারপরে তোমাদের এসএসসি বইতে যেগুলো থাকে এগুলো বলে দিচ্ছি। নর্মালি থাকে হচ্ছে আমাদের যে আইসোটোপগুলোর মধ্যে, যেমন ধরো স্ট্রনশিয়াম 89 থাকে, স্যামারিয়াম থাকে 153, তারপরে হচ্ছে আমাদের আরেকটা থাকে হচ্ছে টেকনিশিয়াম 99 মেটাস্টেবল। এগুলো হচ্ছে মূলত রোগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন টেকনিশিয়াম 99 হচ্ছে টিউমার শনাক্ত ব্যবহৃত হয়, আবার হাড়ে ফেটে যাওয়া, ভেঙে যাওয়া বা এই জাতীয় কোনো মানে রোগ ডিটেকশনে হচ্ছে বা সমস্যা ডিটেকশন হচ্ছে টেকনিশিয়াম 99 ব্যবহৃত হয়। আবার হচ্ছে ফসফরাস 32, এটা ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়। আবার কোবাস 60, সেটাও ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়। এখন ফসফরাস 32 হচ্ছে আমাদের ক্যান্সারের কোষকলা বিনষ্টে ব্যবহৃত হয়। আর কোবাস 60ও কি করে বলতো, ক্যান্সারের কোষকলা বিনষ্টে ব্যবহৃত হয়। আবার আয়োডিন 131 মানে 131, এটা হচ্ছে আমাদের থাইরয়েড গ্রন্থি কোষকলাকে বিনষ্ট করে। তারপর হচ্ছে আর কি ফসফরাস 32 আরো ব্যবহার আছে। ফসফরাস 32 হচ্ছে জমিতে যে ইনসেকটিসাইডস গুলো হয়, পেস্টিসাইডস গুলো ব্যবহার করে, অর্থাৎ ইনসেক্ট মারার জন্য, ক্ষতিকারক পোকামাকড় দমনে যে ব্যবহার করার জন্য, মানে দমনে ব্যবহার করা হয়, এটা হচ্ছে ফসফরাস 32। আর কোবাস 60 ব্যবহার করা হচ্ছে যে আমাদের যে ল্যাবে বিভিন্ন বীজকে জীবাণুমুক্ত করার কাজে হচ্ছে কোবাস 60 ব্যবহৃত হয়। আবার হচ্ছে ধরো কার্বন 14 হচ্ছে আমাদের পৃথিবী বা কোনো কিছু বয়স নির্ধারণে ব্যবহৃত হয়। মনে রাখবা, পৃথিবী বা কোনো কিছু বয়স নির্ধারণে কার্বন 14 যে ব্যবহার, এটাকে কার্বন 14 ডেটিং বলে, ঠিক আছে। আর আচ্ছা আমাদের ইউরেনিয়াম 235, এটা হচ্ছে 238,
ইউরেনিয়াম 238 এটা হচ্ছে আমাদের পাথরের বয়স নির্ধারণে ব্যবহৃত হয়। আমি অনেকগুলো আইসোটোপ এখানে বলে দিলাম, আরো ডিটেল আইসোটোপ এখানে করা আছে, ওখানে সোডিয়ামের আইসোটোপ দিয়ে করা আছে, ইরিডিয়ামের করা আছে, হ্যাঁ অনেকগুলো আইসোটোপ নিয়ে আছে। আমরা আমাদের ওই ভিডিওটা একটু ঢুকলে তোমরা এখানে ডিটেল পেয়ে যাবে। আশা করি এসএসসি, ইন্টারমিডিয়েট, ভার্সিটি অ্যাডমিশন কোনোটাই আইসোটোপ ব্যবহার নিয়ে ওখানে কোনো আর কোনো মানে কমপ্লিকেশনস থাকবে না ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো, আমাদের জন্য দোয়া করবো। আর আমাদের পেইড কোর্স 1 তারিখ থেকে শুরু হচ্ছে, 1 মে 2024। সুতরাং কারো যদি প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই এখানে জয়েন করতে পারো, এনরোল করতে পারো। আসসালামু আলাইকুম।